নূরের কর্মীদেরকে, নূরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে। এখন সেনাবাহিনীর যে 3-4-5 জন বা 6 জনই ধরি যারা নূরের উপর হামলার সঙ্গে জড়িত, আপনি কি পারবেন তাদের আইনের আওতায় আনতে? আপনার তো সেনাবাহিনীর উপর কোনো কন্ট্রোল নাই। সেনাবাহিনী আপনার কথা শোনে না, আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না। পারবেন? পারবেন তো না। ডিটেলস আলোচনা করবেন, আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিবেন। কি সিদ্ধান্ত নিবেন? আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিবেন। কারণ ডক্টর ইউনূস কিন্তু এইভাবে থাকতে চান না। ইউনূস কিন্তু এর আগেও বলেছেন যে আমি পদত্যাগ করব। আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন। আপনারা কিভাবে দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডাকার পিছনে কারণ কি বলে আপনারা মনে করছেন? কারণের মধ্যে অনেক অনেক গভীরতা রয়েছে, অনেক অনেক বড় মাপের ফলাফল, রেজাল্ট আমরা আগামীকাল দেখতে পাবো বলে এবং আগামীকালের লাইভে আলোচনা করতে পারবো বলে আমি বিশ্বাস করছি। জামাতের সাথে, বিএনপির সাথে, এনসিবির সাথে আলাদা আলাদা 3টি বৈঠকের সময় নির্ধারণ। নূরের উপর সেনাবাহিনীর হামলায় নূর হসপিটালে কাতরাচ্ছেন। মোটামুটি এই কারণে অনেকটা চাপে পড়ে গিয়েছেন সরকার, কারণ সরকার নিজেও জানতো না নূরের উপর এই হামলা হবে। তো সেনাবাহিনী নিজের আগ্রহ এবং নিজেরা অতি উৎসাহী হয়ে এই হামলা করেছে। বোঝা যাচ্ছে যে সেনাপ্রধান একটা ইন্ধন অবশ্যই রয়েছে। তো এই মুহূর্তে কতটা চাপে রয়েছে ডক্টর ইউনূস সেটা স্পষ্ট আমাদের সামনে। এই চাপে পড়ে তিনি বিএনপি, জামাত এবং এনসিপির সাথে বৈঠক করেছেন। এই বৈঠকে আমার ব্যক্তিগত ধারণা হচ্ছে তার উচিত হবে সবার কাছে বলা যে আমি সরকারে থাকবো না, আমার থাকা উচিত নয়, আপনারা জাতীয় সরকার গঠন করুন, কারণ আমি কন্ট্রোল করতে পারছি না। আমরা বাস্তবিকভাবে যা দেখতে পাচ্ছি, তিনি সেনাবাহিনী কন্ট্রোল করতে পারছেন না, তিনি প্রশাসন কন্ট্রোল করতে পারছেন না। এই জন্য তার উচিত হবে এই বৈঠকে পদত্যাগ করা এবং সবাইকে জানিয়ে দেওয়া। দর্শক, এ বিষয়ে আরো কথা বলবো। এর আগে এই বৈঠকে কি হতে পারে, এই বৈঠকের তাৎপর্য কি হতে পারে, তিনি আসলে পদত্যাগ করবেন কিনা, এই বিষয়ে যদি আলোচনা শুনবো, এরপর বিস্তারিত কথা বলবো। আমি আগেও বলেছি যে ভিপি নূরের উপর যে হামলাটা হয়েছে গতকাল, এটা সম্পূর্ণ পরিকল্পিত এবং আপনারা ভিডিওতে দেখলে বুঝবেন যে ওই জায়গায় আসলে ভিপি নূরকে হামলা করার মতো কোনো কারণই ঘটেনি। আইন শৃঙ্খলা বাহিনী পেটাতেই পারে যদি সেই সিচুয়েশন হয়, যেমন জানমালের নিরাপত্তার জন্য বা আইন শৃঙ্খলা বাহিনীর উপর যদি আক্রমণ করে, তাহলে তাদেরকে দমন করার জন্য লাঠিচার্জ, ছত্রভঙ্গ এগুলো করা যায়। কিন্তু যেখানে ভিপি নূর চলে এসেছেন জাতীয় পার্টির অফিস প্রাঙ্গণ থেকে সংবাদ সম্মেলন করার জন্য নিজেদের কার্যালয়ের সামনে এসেছেন, সেখানে অতর্কিত এই হামলার কোনো যুক্তি আমি দেখি না এবং এটা যে সম্পূর্ণ সুপরিকল্পিত এটা বলার অপেক্ষা রাখে না। এখন প্রশ্ন হচ্ছে যে তাহলে কেন এই হামলা হলো? জাতীয় পার্টির অফিস ঘেরাও বা মানববন্ধন এই কর্মসূচি যখন গণ অধিকার পরিষদ ঘোষণা করেছিল, তখন সেনাপ্রধানের নিরাপত্তা অফিসার ব্রিগেডিয়ার শামস তিনি ভিপি নূরকে ফোন দেন। ফোন দিয়ে বলেন যে নূর ভাই, এগুলো কইরেন না, এমনিতেই দেশ অনেক সংকটে, একটা নির্বাচন হোক, সে নির্বাচনে যে জিততে সে আসবে, যে জিতবে না সে আসবে না, তাই না? কিন্তু নির্বাচনের আগে এভাবে জাতীয় পার্টির অফিস ঘেরাও করা আপনার কোনো প্রয়োজন নেই বলে আমি মনে করি, প্লিজ দয়া করে আসবেন না। তখন নূর সাহসী, কিন্তু আবার একটু রাগও আছে। নূর বলে, আরে দূর, আপনারা সেনাবাহিনী আপনারা কি করতে পারবেন? জাতীয় পার্টি ফ্যাসিবাদের দোসর, এই জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, কারণ এই গত 14-15 বছর ধরে আওয়ামী লীগের এই অবৈধ ক্ষমতা টিকিয়ে রাখতে সবচেয়ে বড় সহযোগী ছিল জাতীয় পার্টি, হুইচ ইজ ট্রু। তো যাই হোক, এরপর নুরুল হক নূর ঘেরাও করে মানববন্ধন করে ধাওয়া পাল্টা দেওয়া হয়। এই তারপরে যখন সে চলে আসে, তখন হয়তো বা উপরের কোনো নির্দেশ, এখন সেখানে যে কমান্ডার ছিল সে নির্দেশ দিয়েছে নাকি আর উপরের লেভেল থেকে, মানে সেনাপ্রধানের কাছ থেকে এই নির্দেশ এসেছে, এবার আমি শিওর না, কিন্তু উপরের লেভেল থেকেই এই নির্দেশটা এসেছে তাকে প্রহার করার জন্য। হয়তো এটুকু হতে পারে যে প্রহার করতে গিয়ে বেশি প্রহার করে ফেলেছে বা এরকম হতে পারে, বাট এটা ছিল পরিকল্পিত। কেন এই হামলা চালানো হলো? সেটা হচ্ছে যে বাংলায় কথা আছে না, ঝিকে মেরে বউকে শেখানো। মানে ওই যে শাশুড়িরা কি করে, শাশুড়িরা তার নিজের মেয়েকে মারে আর কি, মায়েরা ছেলের বউকে শিখায়। তো এখানে শাশুড়ি হচ্ছে সেনাবাহিনী, আর ঝিটা তো বুঝলাম যে ঝি হচ্ছে ভিপি নূর। তাহলে বউটা হচ্ছে এনসিপির হাসনাত সার্জিস। ভিপি নূরের গায়ে আঘাত করে হাসাদেরকে দেখালো যে ভবিষ্যতে যদি কোনো মবের চেষ্টা করো, তাহলে তোমাদের পরিণতিও কিন্তু এই নূরের মতো হবে। নূরের মতো নেতা, যিনি কিনা সেই কোটা আন্দোলন থেকে শুরু করে এই পর্যন্ত একটা সাধারণ ঘরের ছেলে হয়ে নিজেকে এই অনন্য উচ্চতা নিয়েছেন,
নির্যাতন সহ্য করেছেন, জেল জুলুম সবকিছু করেছেন, কিন্তু এই রকম কেউ তাকে আগে মারেনি। এমনকি স্বৈরাচার সরকারও কিন্তু তাকে এইভাবে মারেনি যেভাবে এই সেনাবাহিনী গতকালকে মারল। এবং সেনাবাহিনী এটাকে একটা টেস্ট কেস হিসাবে নিয়েছে এবং নূরকে মেরে এনসিপিকে দেখিয়ে দিয়েছে যে ভবিষ্যতে যদি কোনো দাবিতে কোনো মবের চেষ্টা করো তাহলে তোমাদের পরিণতিও এইরকমই হবে। এবং এই কারণেই আপনারা জানেন যে এনসিপি খুবই ক্ষুব্ধ, তারা প্রতিবাদ করেছে। এবং আমি আগেও বলেছি যে ভিপি নূরের উপর আক্রমণটা আসলে বিএনপি এবং জামাতের দ্বন্দ্বের একটা ফসল। বিএনপি জামাত বৈঠক করেছে কিন্তু ফলপ্রসূ হয়নি। তখন জামাত মনে করতেছে যে হয়তো বিএনপি আওয়ামী লীগের মতো জাতীয় পার্টিকে নিয়ে এটা নির্বাচন করতে পারে এবং সেখানে জাতীয় পার্টির ব্যানারে ফ্যাসিবাদী আওয়ামী লীগ যোগ দিতে পারে। তো এই কারণেই তারা চিন্তা করছে যে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে এবং তারা যেহেতু নিজেরা বড় দল কিছু বলতে পারে না, এই কারণে নূরকে দায়িত্ব দিয়েছে যে একটা জনমত তৈরি করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য একটা জনমত তৈরি করে একটা আন্দোলন তৈরি করে তারপর সরকারের উপর চাপ প্রয়োগ করে জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে দিতে হবে। কিন্তু সেনাবাহিনী কত যে না, আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে কিন্তু এখন যে দলগুলো আছে এই দলগুলোর ভিতরেই নির্বাচন হোক এবং এতে যে যে আসন পায় পাক। আর সেনাবাহিনীর যুক্তি হচ্ছে যে জাতীয় পার্টি কয়টা আসনই পাবে ভাই? জাতীয় পার্টি একসময় রংপুরে খুব স্ট্রং ছিল, এখন সেই রংপুরে তাদের অবস্থা খারাপ। তো জাতীয় পার্টি তো ওই রকম না, তারা যদি 2-4টা আসন নিম্ন পেয়েও যায় তো তাদের সমস্যা কি? 300-র ভিতরে 2-4টা যদি পায়ও তাতে কি আসে যায়? তো এখন যেহেতু নূর সেনাবাহিনীর কথা শুনলেন না, কাজেই সেনাবাহিনী সুযোগ পেয়ে তাকে উত্তম মাধ্যম দিয়েছে, কিন্তু ডোজ বেশি হয়ে গিয়েছে যেই কারণে তিনি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, যেটা অবশ্যই নিন্দনীয়। কারণ ভিডিওতে আপনি দেখবেন যে ওই জায়গায় নূরকে হামলা চালানোর কোনো কারণই নেই। আইনশৃঙ্খলা বাহিনী তখনই হামলা চালায় যখন প্রয়োজন হয়, কিন্তু এটা সম্পূর্ণ নিষ্প্রয়োজন ছিল এবং নূরের উপর হামলা করাই হয়েছে উপরের নির্দেশে এবং হাসনাদের দেখানোর জন্য যে দেখো তোমাদের পরিণতিও একই রকম হবে। এবং ভিপি নূরের উপর হামলায় সরকার কিন্তু আসলে চরম মর্মাহত। আমরা দেখেছি আসিফ নজরুল মর্মাহত, ডক্টর ইউনূস মর্মাহত। তারা চাননি যে নূরের উপর হামলা হোক, কারণ নূর হচ্ছে অন্যতম জুলাই যোদ্ধা এবং এই হাসিনার পলায়নে নূরের ভূমিকা ছিল অনেক। সুতরাং এই সরকারের আমলে এই জুলাই যোদ্ধা নূরের উপর সেনাবাহিনীর আক্রমণ ডক্টর ইউনূস সহজভাবে নিতে পারেননি, তিনি মনে কষ্ট পেয়েছেন। আমরা যদি শেখ হাসিনার আমলে ভিপি নূরের উপর হামলার জন্য শেখ হাসিনাকে দায়ী করি, তাহলে ইউনূসের আমলে নূরের উপর হামলার জন্য আমরা কাকে দায়ী করব? ইউনূসকে তো দায়ী করবো, তাই না? তো এই কারণে ডক্টর ইউনূস তিনি খুবই মনে কষ্ট পেয়েছেন এবং তার মন খারাপ এবং তিনি এটার প্রতিবাদও জানিয়েছেন। এখন অনেকে হাসাহাসি করে যে সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে? মানুষ তো প্রতিবাদ জানায় সরকারের কাছে, কিন্তু সরকার প্রধান প্রতিবাদ জানায় কার কাছে? কারণ সেনাবাহিনী সরকারের অধীনে, পুলিশ সরকারের অধীনে। তাহলে সেখানে ডক্টর ইউনূস বা আসিফ নজরুল তারা যে প্রতিবাদ জানায়, এই প্রতিবাদ তারা কার কাছে জানায়? কারণ তারাই তো সরকার। কিন্তু দর্শক, আমরা তো জানি যে সরকারের কন্ট্রোলে সবকিছু নাই, কিচ্ছু নাই সরকারের কন্ট্রোলে। সচিবালয় চালায় আমলারা, সেনাবাহিনী চালায় সেনাপ্রধান, পুলিশ বাহিনী চালায় কিছু লোকজন, উপদেষ্টা। ইউনূসের কন্ট্রোলে কিছু নাই, ইউনূসের কথা কেউ শোনেও না। এখন সরকার বলতেছে যে নূরের উপর হামলাকারীদের বিচার বিভাগীয় তদন্তের আওতায় আনবো এবং যারা যারা দোষী তাদের শাস্তির ব্যবস্থা করব। ভালো কথা। তাহলে যেই সব পুলিশগুলো দোষী, ইনক্লুডিং ওই যে লাল গেঞ্জিওয়ালা, ও নাকি মিজান নাম, ওসি ড্রাইভার, পল্টন থানার ওসি ড্রাইভার, তো সবাইকে আপনি শাস্তির আওতায় আনলেন। হ্যাঁ, পুলিশদেরকে শাস্তির আওতায় আনতে পারবেন, আমার মনে এটুকু বিশ্বাস আছে। কিন্তু নূরকে কিন্তু পুলিশেরা পিটায়নি, পুলিশেরা পিটিয়েছে নূরের কর্মীদেরকে। নূরকে স্বয়ং সেনাবাহিনী পিটিয়েছে। এখন সেনাবাহিনীর যে 3-4-5 জন বা 6 জনই ধরি যারা নূরের উপর হামলার সঙ্গে জড়িত, আপনি কি পারবেন তাদের আইনের আওতায় আনতে? আপনার তো সেনাবাহিনীর উপর কোনো কন্ট্রোল নাই। সেনাবাহিনী আপনার কথা শোনে না, আপনিও সেনাবাহিনীর কথা শুনেন না। পারবেন তো না। তো এই হচ্ছে কি অবস্থা। এখন ডক্টর ইউনূস আগামীকালকে 3টা বড় দলের মিটিং ডেকেছেন। বিকাল 3টায় কথা বলবেন বিএনপির সঙ্গে, 4:30টায় কথা বলবেন জামাতের সঙ্গে এবং 6টায় কথা বলবেন এনসিপির সঙ্গে। খেয়াল করবেন, প্রথমে তিনি 3টায় কথা বলবেন বড় দল বিএনপির সঙ্গে, কথা বলে তিনি বিএনপির মনোভাব নেবেন। তারপর 4:30টায় কথা বলবেন জামাতের সঙ্গে, দ্বিতীয় বৃহত্তম দল জামাত ইসলামের মনোভাব জানবেন। তো এই 2 দলের মনোভাব জেনে সর্বশেষে সন্ধ্যার পরে তিনি বসবেন 6টার দিকে এনসিপির সঙ্গে, যেই এনসিপি তাকে নিয়োগ দিয়েছে
তিনি তো বলেন যে এনসিপি বা ছাত্ররা আমাকে নিয়োগ দিয়েছে। সুতরাং এই এনসিপির সঙ্গে তিনি বসে বিএনপি এবং জামাতের সঙ্গে কি আলাপ হলো, কতটুকু ঐক্যমত্য হলো বা কতটুকু বিষয় একমত বা কিরকম সহযোগিতা করবে, এই সব বিষয় নিয়ে তিনি এনসিপির সঙ্গে একটা ডিটেলস আলোচনা করবেন। আলোচনা করে তিনি সিদ্ধান্ত নেবেন। কি সিদ্ধান্ত নেবেন? আমি মনে করি যে আগামীকালকে তিনি অনেক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেবেন। কারণ ডক্টর ইউনূস কিন্তু এভাবে থাকতে চান না। ইউনূস কিন্তু এর আগেও বলেছেন যে আমি পদত্যাগ করব। আমার মনে হয় যে আবারও তিনি সে একই আওয়াজ দিবেন। কারণ যদি সরকার প্রধান হয়ে সরকারের উপর কোনো কন্ট্রোল না থাকে, যেমন তিনি সেনাবাহিনী প্রধানকে সরাবেন, সেখানেও বিএনপির আপত্তি, জামাতের আপত্তি, সেনাবাহিনীর প্রতি কোনো কন্ট্রোল নাই, সচিবদের প্রতি কোনো কন্ট্রোল নাই, সচিবরা বিএনপি লোকদের কথা শুনে কিন্তু সরকারের কথা শুনে না। তারপরে ইউনূসের 3টা কাজ: সংস্কার, বিচার, নির্বাচন। সংস্কার হচ্ছে না, বিএনপি এটার বিরোধিতা করে, জামাত এটার বিরোধিতা করে। এখন নির্বাচনও হচ্ছে না। ডক্টর ইউনূস বারে বারে বলেছেন যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচন হবে, কিন্তু জামাত বলতেছে যে আমি প্রপোর্শনাল রিপ্রেজেন্টেশন না হলে আমি নির্বাচন করব না, কিন্তু বিএনপি বলে আমরা আগের পদ্ধতিতেই করব। তো আগামীকালকে ডক্টর ইউনূস জামাত এবং বিএনপিকে বলবেন যে দেখো, আমার সবচেয়ে প্রধান কাজই হচ্ছে একটা সুষ্ঠু নির্বাচন করা, কিন্তু সেই নির্বাচন যদি আমি করতে না পারি, সেই নির্বাচনে যদি বিএনপি অংশ নেয়, জামাত অংশ না নেয়, তাহলে তো সেই নির্বাচন কোনো নির্বাচন হবে না। এবং তাহলে আমার দায়িত্ব থেকে কি লাভ? তাহলে আমি এই দায়িত্ব চাই না। বিএনপি এবং জামাত, তোমরা যদি নির্বাচন কোন পদ্ধতিতে হবে এই ব্যাপারে তোমরা একমত না হও, হয়তো এও বলতে পারে যে সেনাবাহিনীর উপর আমি যে কন্ট্রোল আনতে চাই, সেই কন্ট্রোল আনার ব্যাপারে যদি তোমরা একমত না হও, তাহলে তো আমার ক্ষমতা থেকে লাভ নেই। তবে আমার মনে হয় যে সেনাবাহিনীর কথা নাও বলতে পারে, যেহেতু নির্বাচন অল্প কয়েকদিন বাকি আছে। তবে সেনাবাহিনী এখন যে ম্যাজিস্ট্রেসি পাওয়ার নিয়ে মাঠে আছে, সেটা রাখবে কি রাখবে না, এটা নিয়ে আলাপ হতে পারে। তবে আমার মনে হয় যে সেনাবাহিনী থাকবে, সেনাবাহিনীকে উইথড্র করবে না। তবে সেনাবাহিনী কিন্তু খুব মাইন্ড করেছে। যেমন গতকালকে যখন সেনাবাহিনীর বিরুদ্ধে সবাই বিষেধাজ্ঞা শুরু করলো, প্রত্যেকটা রাজনৈতিক দল বিষেধাজ্ঞা শুরু করলো, অনেক জনসাধারণ তারা বলতেছে সেনাবাহিনী বাড়াবাড়ি করছে, সেনাবাহিনী বিভিন্নকে মেরেছে। সেনাবাহিনীর কিছু গ্রুপ মনে করেছিল যে নূর যেহেতু এখন অত্যন্ত বিতর্কিত, নূর টাকা পয়সা খায়, তারপরে নূর চান্দাবাজি করে, নূরের বিরুদ্ধে ইলিয়াস লাগছে, পিনাকি লাগছে, তারা অনবরত নূরের বিরুদ্ধে ভিডিও বানায়, কাজে আমরা যদি নূরকে মারি তাহলে হয়তো পাবলিক খুশি হবে। কিন্তু পাবলিক উল্টো সেনাবাহিনীর বিরুদ্ধে ভয়ঙ্কর রিঅ্যাকশন দেখিয়েছে, এবং এই কারণে আজকে সেনাবাহিনী গোসা করেছে। আজকে যখন গণ অধিকার পরিষদের কিছু কর্মী তারা জাতীয় পার্টির অফিস ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয়, তখন কিন্তু সেনাবাহিনীকে ডাকা হয়েছিল, কিন্তু সেনাবাহিনী আসেনি। কারণ সেনাবাহিনীর কথা হচ্ছে যে আমরা গিয়ে কষ্ট করব, আমরা গিয়ে মব দমন করব, ওদিকে বদনাম হয় আমাদের উপরে, তার চেয়ে দরকার নাই, পুলিশ যা করে করুক আমরা যাব না। তো যেই সেনাবাহিনী গতকালকে গিয়ে অতিরিক্ত বাড়াবাড়ি করে একটা লোককে একদম জীবন মৃত্যু সন্ধিক্ষণে পাঠিয়ে দিল, সেই সেনাবাহিনী আজকে আবার গোসা করে রাগ করে স্পটেই আসলো না। তাহলে দেখেন সেনাবাহিনীর উপর সরকারের কন্ট্রোল কতটুকু আছে, মোটেই নেই। এখন আগামীকালকে ডক্টর ইউনূস বিএনপি ও জামাতকে বলতে পারেন যে তোমরা যদি নির্বাচনে উভয় দল অংশগ্রহণ না করো এবং এই সংস্কারের ব্যাপারে এবং কোন পদ্ধতি নির্বাচন হবে সে ব্যাপারে একমত না হও, তাহলে বাবা আমি আর এখানে থাকতে চাই না, তোমরা নতুন একজন নির্ধারণ করো, তার কাছে ক্ষমতা দিয়ে আমি চলে যাব। সুতরাং এই রবিবার খুবই গুরুত্বপূর্ণ দিন। আজকে নির্ধারণ হবে যে নির্বাচন হবে কি হবে না, আর যদি হয়ও তাহলে আগের নিয়মই হবে নাকি আনুপাতিক হারে হবে। শুধু তাই নয়, আজ নির্ধারিত হবে যে ইউনূস ক্ষমতায় থাকবেন কি থাকবেন না। ডক্টর ইউনূস বিএনপির সঙ্গে, জামাতের সঙ্গে, এনসিপির সঙ্গে যে আলোচনা করবেন, সেই আলোচনার আলোকেই নির্ধারিত হবে নির্বাচনের ভাগ্য এবং নির্ধারিত হবে তিনটি রাজনৈতিক দলের সাথে ডক্টর মোহাম্মদ ইউনূস। কি কারণে তিনটি দলের সাথে বৈঠক, জরুরি বৈঠকে বসছেন ডক্টর মোহাম্মদ ইউনূস? বর্তমান বাংলাদেশের পরিস্থিতি এবং ডক্টর মোহাম্মদ ইউনূসের আহ্বানে সাড়া দিয়েছেন বাংলাদেশের তিনটি রাজনৈতিক দল, বসবেন আগামীকাল। এই বিষয়টা নিয়ে আমরা কথা বলবো আপনাদের সাথে। কেটিভি 24 এর প্রিয় দর্শকদের কাছে আমার অনুরোধ থাকবো, গঠনমূলক প্রশ্ন আপনারা করবেন, আপনাদের প্রশ্নের জবাবও আমি দেব। আপনাদের
কমেন্টসের মাধ্যমে আপনাদের প্রশ্ন লিখবেন। আপনারা কি মনে করছেন, আপনারা কিভাবে দেখছেন যে ডক্টর মোহাম্মদ ইউনূস জরুরি বৈঠক ডাকার পিছনে কারণ কি বলে আপনারা মনে করছেন? কারণের মধ্যে অনেক অনেক গভীরতা রয়েছে, অনেক অনেক বড় মাপের ফলাফল, রেজাল্ট আমরা আগামীকাল দেখতে পাবো বলে এবং আগামীকালের লাইভে আলোচনা করতে পারবো বলে আমি বিশ্বাস করছি। জামাতের সাথে, বিএনপির সাথে, এনসিবির সাথে আলাদা আলাদা 3টি বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে। বিকেল 3টা জাতীয়তাবাদী দল বিএনপির সাথে প্রথম বৈঠকটি হবে, বিকেল 4:30 বাংলাদেশ জামাত ইসলামীর সাথে বৈঠকটি হবে এবং সন্ধ্যা 6টা এনসিপির সাথে বৈঠকটি হবে। বিপি নুরুল হক নূরের উপরে হামলা করে নূর এখন জীবনের সাথে পাঞ্জা লড়ছে ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে। আমরা ঢাকা মেডিকেল কলেজের আইসিইউতে বিপি নুরুল হক নূর গিয়েছেন। এটা আজকের বাংলাদেশে, স্বাধীন বাংলাদেশে, বাংলাদেশ স্বাধীন করার পিছনে যেই নুরুল হক নূরের সামান্যতম হলেও অবদান আছে। 18 সাল থেকে এই তরুণ ছেলেটি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে মার খেতে 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 আমরা 24 সালে শেখ হাসিনা চলে যাওয়ার আগ মুহূর্তেও শেখ হাসিনার রোষানলে পড়ে সে মার খেয়েছে, গ্রেফতার হয়েছে। আর আজকে সেই নুরুল হক নূরকে স্বাধীন বাংলাদেশে, এই 24-এর বিজয়ের বাংলাদেশে 25 সালে এসে বাংলাদেশের সেই কুলাঙ্গাররা মারবে যেই কুলাঙ্গাররা অপরাধ করে ভারতে পালিয়েছে। ভারতে পালানে সেই কুলাঙ্গারদের হাতে বিপি নুরুল হক নূর মারি খাবে। এটা আমরা বেঁচে থাকতে, আমাদের জবান থাকতে, আমাদের শক্তি থাকতে, আমাদের মেধা থাকতে, আমাদের বুদ্ধি থাকতে, আমাদের নলেজ থাকতে, আমাদের হুশ জ্ঞান থাকতে, আমাদের সাথে কোনো সহযোদ্ধাকে এভাবে কেউ মারবে আর আমরা ছেড়ে দিব তা হতে পারে না, আমি বিশ্বাস করি না। সেই কারণে আজকে সেই কুলাঙ্গার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে। আজকে বিকালে জাতীয় পার্টির অফিসে আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, সবকিছু তছনছ করে ফেলে দেওয়া হয়েছে। এই কুলাঙ্গার জাতীয় পার্টিকেও আজকে কথা উঠেছে যে এই কুলাঙ্গার জাতীয় পার্টিকে কেন নিষিদ্ধ করা হবে না। যেই কুলাঙ্গার আওয়ামী লীগাররা যেই অপরাধ করেছে, জাতীয় পার্টি ঠিক একই অপরাধ এবং জাতীয় পার্টি পাশে থেকে এই আওয়ামী লীগকে অপরাধ করার সুযোগ করে দিয়েছে। জেনারেল এরশাদ থেকে শুরু করে তার ওয়াইফ রৌশন এরশাদ থেকে শুরু করে তার ভাই জিএম কাদের পর্যন্ত এই গোলাম মোহাম্মদ কাদের, এই মোহাম্মদের গোলাম না, এটা হলো শয়তানের গোলাম। এই শয়তানের গোলাম ভারত থেকে ঢাকায় এসে বলছিল ভারতের অনুমোদন ছাড়া আমি কি আলাপ হয়েছে, গুরুত্বপূর্ণ আলাপ হয়েছে তা আমি বলতে পারবো না, ভারতের অনুমতি লাগবে। তাহলে জাতীয় পার্টির নেতা যদি বলে ভারতের অনুমতি লাগবে, আওয়ামী লীগের কোন নেতা ভারত থেকে এসে বলে নাই ভারতের অনুমতি লাগবে, কিন্তু এই জিএম কাদের বলেছিল ভারতের অনুমতি ছাড়া আমি বলতে পারবো না। তাই এই গোলাম মোহাম্মদ কাদেরকে জুতা পিটা করে বাংলার মাটি থেকে ছাড়া করতে হবে, তাকে গ্রেফতার করে কারাগারে নিতে হবে। তার সঙ্গী সাথী যারা নুরুল হক নূরের উপরে আক্রমণ করেছে, এটা সেনাবাহিনীর হোক, এটা পুলিশের হোক, এটা গোয়েন্দা সংস্থার হোক, এটা অন্য কোনো বাহিনীর হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। আমরা যতটুকু জানতে পেরেছি মেরুন কালারের গেঞ্জি পরা যে লোকটি ছিল নুরুল হক নূরের উপরে বেশি আক্রমণ করেছে, আমরা ভিডিও ফুটেজে তাকে দেখতে পেলাম সে নাকি পুলিশের একজন সিপাহী মাত্র। পুলিশের একজন সিপাহী এত বড় দুঃসাহস একজন জাতীয় নেতার উপরে, ডাকসুর সাবেক ভিপির উপরে, ডাকসুকে বলা হয় বাংলাদেশের দ্বিতীয় পার্লামেন্ট, দ্বিতীয় সংসদ, সেই ডাকসুর একজন সম্মানিত ভিপির গায়ে হাত দিবে, বাংলাদেশের তরুণ তরুণরা আঙ্গুল চুষবে, এটা ভাবছে কিভাবে এই মেরুন কালারের গেঞ্জি পরা এই কুলাঙ্গারকে শাস্তির আওতায় না আনা পর্যন্ত ছাত্র সমাজ, যুব সমাজ, তরুণ সমাজ, আমরা মিডিয়া ব্যক্তিত্ব যারা আছি আমরা কেউ থামবো না, কেউ ঘরে ফিরবো না। এই শপথ আজকে আপনাদেরকে নিতে হবে, আপনাদেরকে সেই শপথ নিতে হবে যেই শপথ নিয়ে স্বৈরাচার শেখ হাসিনাকে বিদায় করেছিলেন। একই শপথ নিতে হবে জাতীয় পার্টিকে কবরস্থানে পাঠান পর্যন্ত। আমরা কবরস্থান কোনটাকে বলছি? কবরস্থান বলছি
কারাগারকে। কারাগারটাই এদের জীবন্ত কবরস্থান। এদেরকে আমরা জীবন্ত কবরস্থানে দেব, মৃত্যুর কবরস্থানে আমরা দেব না। আইন যদি এদেরকে মৃত্যুদণ্ড দেয় তখন তারা মৃত্যুর কবরস্থানে যাবে, আর আমরা তাদেরকে জীবন্ত কবরস্থান কারাগারে পৌঁছানো পর্যন্ত এই আওয়ামী লীগের দূষর 14 দল, জাতীয় পার্টি সহ যত কুলাঙ্গার, যত বুদ্ধিজীবী ছিল, আপনাদের মনে আছে আমাদের সাথে বহু টকশো করেছে এই ডক্টর কলিমুল্লাহ। আজকে ডক্টর কলিমুল্লাহ যেরকম কারাগারে আছে, কলিমুল্লাহর মামা এখনো বেঁচে আছে স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন খান আলমগীর, যে নাকি বলেছিল রানা প্লাজা জামাত বিএনপি ধাক্কা দিয়ে পিলার ঝাঁকুনি দিয়ে ফেলে দিয়েছে। সেই কুলাঙ্গার মহিউদ্দিন খান আলমগীর কিন্তু এখনো বেঁচে আছে স্বরাষ্ট্রমন্ত্রী। এই মহিউদ্দিন খান আলমগীর 96 সালে সচিবালয়ে হাসিনার পক্ষে আন্দোলন করেছিল, সচিবালয়ে হাসিনার পক্ষে আন্দোলন তৈরি করেছিল সে। এই মহিউদ্দিন খান আলমগীরকে শাস্তি পেতে হবে, শাস্তি পেতে হবে কাদের সিদ্দিকীকে, এই গামসা কাদের, এই কাদিরা তার ভাই, এই দুইজনকে শাস্তি পেতে হবে। বাংলাদেশে ডক্টর কামাল হোসেনের মতন আরেক বড় কুলাঙ্গার, যেই কুলাঙ্গার 24 সালে জামাতকে, শিবিরকে, বিএনপিকে, ছাত্রদলকে বোকা বানিয়ে নির্বাচনে নিয়ে গিয়েছিল, সে হাসিনার সামনে গিয়ে উলট পালট চিৎকার করেছে, হাসিনার খাবার না খেয়ে ফেরত চলে এসেছে, হাসিনার সাথে বৈঠকে রাগারাগি করছে, আমাদেরকে দেখিয়েছে। আর তলে তলে হাসিনাকে আবার প্রধানমন্ত্রী বানানোর জন্য বিএনপি জামাতের যৌথভাবে নির্বাচনের পরে 6টি আসন বিএনপি পেল, জামাত একটি আসনও পেল না। এই 18 নির্বাচনে ও কিভাবে নিয়েছিল বিএনপি জামাতকে জাতি দেখেছে। এই কুলাঙ্গার ডক্টর কামাল হোসেনকে 18 নির্বাচনের জবাব দিতে হবে। সে জামাত শিবিরের ভিতরে ঢোকার জন্য সে বলেছিল শিবিরকে নির্বাচনের দায়িত্ব দিলে একটা বুটো কারচুপি হবে না, শিবির বাংলাদেশের সেনাবাহিনীর চাইতেও শক্তিশালী, চৌকুশ, মেধাবী একটি ছাত্র সংগঠন। এই কামাল হোসেন কুলাঙ্গার 18 সালে এই কথা বলে ইসলামপন্থীদের ভিতরে, জামাতের ভিতরে, বিএনপির ভিতরে, ছাত্র শিবিরের ভিতরে, ছাত্র দলের ভিতরে, সবার ভিতরে উনি মুরব্বী সাজেছিল। এই কুলাঙ্গার মুরব্বীকে এখন শাস্তির আওতায় আনতে হবে। আপনারা অনেকে ভালোবাসেন, কিন্তু বিতর্কতভাবে অনেকেই ভারতের কুলাঙ্গার হয়ে কাজ করছে। গোলাম ময়লা রনি এই আরেক কুলাঙ্গার। আপনারা টের পাচ্ছেন প্রতিদিন, প্রতি সময়ে কিভাবে আওয়ামী লীগকে প্রতিষ্ঠার জন্য লতিফ সিদ্দিকী কেন গ্রেপ্তার হলো, মব সৃষ্টি হয়েছে। জিল্লুর রহমান তৃতীয় মাত্রার আরেক কুলাঙ্গার নতুন করে প্রকাশ পেয়েছে যে 71 স্বাধীনতা আর 24 এক নয়, 24কে তারা স্বাধীনতা মানতে চায় না, 24কে তারা বিজয়ী হিসাবে তারা গ্রহণ করতে চায় না, তারা 71-এর সংবিধান, চুপ্পু, এই সমস্ত কথা নিয়ে তারা সব সময় টিভি টক শোতে পড়ে আছে। আপনারা দেখছেন আরো কতগুলা নতুন নতুন কুলাঙ্গার বের হয়েছে। এই বিভিন্ন জায়গা থেকে, বিদেশ থেকেও 2-4টা কুলাঙ্গার, হাসিনার পা চাটা কুলাঙ্গার, যারা হাসিনার কাছ থেকে পয়সা খেয়েছিল, বসুন্ধরা থেকে পয়সা খেয়েছিল, বিভিন্ন জায়গায় পয়সা খেয়ে ধরা খেয়েছিল, এইগুলা এখন লাইভ টক শোতে এসে জাতির বিরুদ্ধে, জনগণের বিরুদ্ধে কিভাবে দাঁড় করেছে, এবং জনগণের বিরুদ্ধে গিয়ে, বিপি নুরুল হক নূরের বিরুদ্ধে গিয়ে এখন এরা কথা বলছে। এদের মুখোশ কিন্তু উন্মোচিত হচ্ছে। তাই আপনারা তাদেরকে কুলাঙ্গার হিসাবেই, তাদের মিডিয়াতে গেলে, তাদের কিছু দেখলে ওখানে কুলাঙ্গার হিসাবে কমেন্টস করবেন। আপনাদের কাছ থেকে তারা অবশ্যই ঘৃণা পেতে হবে, নতুবা তারা শিখবে না, নতুবা তারা জানবে না 24 সাল যে আমাদের কলিজার স্থান, আমাদের হৃদয়ের স্থান। এই 24 যে আমাদের হৃদয়ের অংশ। এই 24-এর যোদ্ধাদেরকে, নিহতদেরকে, আহতদেরকে অবহেলা করে গতকাল ডক্টর আসিফ নজরুল আরেক বড় কুলাঙ্গার
বাংলাদেশের আওয়ামী লীগের রয়ের বানানো এই উপদেষ্টা আসিফ নজরুল গতকাল আপনারা দেখছেন ঢাকা মেডিকেলে ছাত্রদের আন্দোলনে, গণ অধিকার পরিষদের আন্দোলনে পিছনের দরজা দিয়ে দৌড়িয়ে পালিয়ে সে চলে গিয়েছে। তুই এখনই দৌড়াস, আর তোর যখন ক্ষমতা যাবে তুই কোথায় দৌড় দিয়ে পালাবি? আজকে আমরা তাদেরকে স্মরণ করাতে চাই যে তোমরা এখনই দৌড়াচ্ছ, তাহলে যেদিন তোমাদের ক্ষমতা চলে যাবে সেদিন তোমাদের কি হবে? আমরা আগামীকাল নিয়ে আমরা কিছু কথা বলবো। আপনাদের অনেকের সুন্দর সুন্দর কমেন্টস, আমি কয়েকটা কমেন্টস পরে আগামীকালের বিষয়ে একটু আলোচনায় যাব, তারপরে আপনাদেরকেও সুযোগ দেব আজকে কথা বলার জন্য। জসিম উদ্দিন লিখেছে মাসুক ভাই এগুলো জাতীয় কুলাঙ্গার, অসংখ্য ধন্যবাদ। আমজাদ হুসাইন লিখেছে আসসালামু আলাইকুম মাসুক ভাই, ভালোবাসা চিরন্তন, আপনার জন্য ভালোবাসা। জমির হুসাইন লিখেছে চলছে গাড়ি যাত্রা বাড়ি। এমডি সুমন সরকার চলছে বাড়ি যাত্রা বাড়ির অর্থ কি? আমি যদি জামির হোসেনকে লিখতে বলি, আমি জামির হোসেনকে ক্লিয়ার লেখার অনুরোধ করছি। আপনি কি বুঝিয়েছেন, কাকে বুঝিয়েছেন? তারপরে সুমন সরকার লিখেছে ঠিক মাসুক ভাই, অসংখ্য ধন্যবাদ। উসমান গনি লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ফখরুল ইসলাম লিখেছে ওকে স্যার। জসিম উদ্দিন লিখেছে চুপ্পুর কপালে লাথি মেরে নেটওয়ার্কের বাইরে ফেলে দিব ইনশাআল্লাহ। নাজমুল হুসাইন লিখেছে চরমুনাইকে তোমার চোখে বাঁধে না, চরমুনাইকে তোমার চোখে বাঁধে না, তোর চোখে বাঁধে বেটা। চরমুনাই নিয়ে তো আমি সারাদিন কথা বলি, চরমুনাইয়ের পক্ষে তো আমি সারাক্ষণ কথা বলি। চরমুনাইকে তোমার চোখে বাঁধে না, তোমার চোখে কি বাঁধবে, কি বাধা লাগবে? বেটা বেকুব, প্রশ্ন কারে করস, কারে প্রশ্ন করতে আসছত, আমারই চিনস না। মানে ওই যে কয় না যে সিন্নি নিয়া কুতকুতি পিরির দেখা নাই। আপনি কে আমাকে চরমুনাই শিখাইতে আসছেন? চরমুনাই তো আমার আত্মীয় স্বজন, তোমার কি হয় বেটা? খালেদ আহমেদ লিখেছে আসসালামু আলাইকুম সবাইকে। আশিকুর রহমান লিখেছে মাশাআল্লাহ। শহীদ আহমেদ লিখেছে ফেসিস খুনি হাসিনার দূষর জাপাকে দ্রুত নিষিদ্ধ করতে হবে। জালাল লিখেছে হ্যালো আসসালামু আলাইকুম মাসুক ভাই, ইনশাআল্লাহ। উসমান গনি লিখেছে আসলেই তারা কুলাঙ্গার ভাই। এমডি মাসুম বিল্লাহ লিখেছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, প্রিয় মাসুক ভাই। লিটন মিয়া লিখেছে আসসালামু আলাইকুম, বাংলাদেশ কি আমরা পাকিস্তান হয়ে যাচ্ছি নাকি? তোর বাপ হয়ে যাচ্ছে, তোর বাপের নাম দিল্লি না? দিল্লির কুলাঙ্গার একটা আইসা লেখছে আমরা পাকিস্তান হইয়া যাচ্ছি, তোর বাপের বাড়ি যাচ্ছি বেটা। বেটা খবিস এখানে আইসা কমেন্টস লেখস। লিটন মিয়া, তুই কিসের লিটন মিয়া? তুই ল্যাংটা ফকির, তুই ভারতীয় ল্যাংটা, তুই এখানে আইসা আকার আইসা এখানে নাম পাল্টাইয়া কমেন্টস লেখে। ফরহাদ খান লিখেছে জিএম কাদেরকে গ্রেফতার করা হোক। মঞ্জুর ইসলাম লিখেছে বড় ভাই আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, শুভকামনা। ইসমাইল মিয়া লিখেছে মুসলিম ভাই ভাই। জসিম উদ্দিন লিখেছে ইসলামী সকল দলকে, জসিম ভাই চলে গেছে পুরাটা পড়তে পারি নাই। নূর মোহাম্মদ সরকার লিখেছে জাতীয় পার্টির জন্যই এই হামলা। হাবিবুল বাশার লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? এমডি ইসমাইল লিখেছে কেন বুঝলেন না ডিবি আর শাপলা চত্বরে ঘটনা, ওয়াকারের জেল হবে, সেজন্য এসব কিন্তু করছে। কিছুক্ষণ যায় বিএনপির ঘাড়ে, কিছুক্ষণ যায় জাতীয় পার্টির ঘাড়ে, জনগণ তৈরি হচ্ছে এবার ক্ষমা নাই। অসংখ্য ধন্যবাদ এমডি ইসমাইল ভাই, অনেক সুন্দর একটা বড় কমেন্টস লিখেছেন। মিজানুর রহমান লিখেছে মাসুক ভাই এরকম আইন শৃঙ্খলা বাহিনী নিয়ে নির্বাচন কেমনে হবে? অবশ্যই নির্বাচন কেমনে হবে আপনার সাথে আমি একমত। কিসের কিভাবে নির্বাচন হবে? ফরহাদ খান লিখেছে চলে গেছে, ফরহাদ খান পড়তে পারি নাই। এমডি মানিক লিখেছে আসসালামু আলাইকুম প্রিয় ভাই, কেমন আছেন? জাতীয় পার্টি নিষিদ্ধ চাই। জামির হুসাইন লিখেছে চরমুনাই কত করবেন এসব ভণ্ডামি বন্ধ করেন। চরমুনাই কত করবেন এসব ভণ্ডামি বন্ধ করেন। তুই ভণ্ডামি বন্ধ কর বেটা। কিসের ভণ্ডামি, কিসের কি, কিসের কথা বলে আইসা? মানে কোনো কথার আগাও নাই মাথাও নাই, মাঝখানে এক কলম লেখছে। আবার লেখছে লিটন মিয়া, আবার লেখছে মাসুক তোরা পাকিস্তানের জারস সন্তান, আমরা নাকি পাকিস্তানে। আরে তুই পাকিস্তান না, তুই 14 গোষ্ঠী তোরা
পাকিস্তান তোদেরকে বাচ্চা ফুটাই গেছে, তোর মা বাপকে ফুটাই গেছে পাকিস্তান, এনতে তোরা হইলি পাকিস্তানের নাতিপতি বেটা, তোরা পাকিস্তানের বাচ্চা কাচ্চা দেখি এখন তোর আর পাকিস্তান চলে আসে, আমরারে দেখলে পাঞ্জাবি দেখছো না পরনে, থাবরাইয়া তোর মতন পোলা আমার সামনে জীবনে দাঁড়াইতে পারবি নি। আচ্ছা, সাব্বির হোসেন লিখেছে বিএনপি না চাইলে জাতীয় পার্টি নিষিদ্ধ করতে পারবে না। খুরশেদ খন্দকার লিখেছে কুলাঙ্গারদেরকে বিচারের আওতায় আনা হোক। জসিম উদ্দিন লিখেছে চুপ্পুর কপালে লাথি মেরে সরাতে হবে ইনশাআল্লাহ। সাব্বির রহমান লিখেছে বিএনপি না চাইলে কি দাদার কি, আচ্ছা ভাইয়া কমেন্টসটা চলে গেছে, নরমাল কমেন্টস লিখবেন ইনশাআল্লাহ, যাতে করে দাদা নানা এত পেছাইয়া লেখলে অনেক সময় অর্থটা বোঝা যায় না, আপনি কি বুঝাতে চাচ্ছেন আমরা বুঝতে পারি না। উজ্জ্বল মোহাম্মদ লিখেছে মাসুদ ভাই নূরকে মারার পিছনে গভীর ষড়যন্ত্র আছে, এটা আসলে সরকার খতিয়ে দেখা উচিত, অবশ্যই খতিয়ে দেখা। জামির হোসেন লিখেছে আওয়ামী লীগ নির্বাচন বানচাল করতে চায়। হাফিজুর রহমান লিখেছে স্বৈরাচার জিএম কাদেরকে তাড়াতাড়ি গ্রেফতার করা হোক। মাসুম বিল্লাহ লিখেছে বিএনপি চাচ্ছে জাতীয় পার্টিকে গৃহপালিত বিরোধী দল বানিয়ে ক্ষমতায় যেতে। মাসুম বিল্লাহ, এটা কোন মাসুম বিল্লাহ ভাই? আপনি তাইলে আমি লিংক দিচ্ছি, লিংকে আইসা বলেন আপনাদের বিস্তারিত কথা আমরা কিছু শুনবো। কয়েকজন দর্শককে আমি সুযোগ দেব, কয়েকজন দর্শক গঠনমূলক কথা বলবেন, যারা নতুন দর্শক তাদেরকে পায়রুটি দেব আগে, যারা নতুন কোনোদিন এই চ্যানেলে কথা বলেন নাই তাদেরকে আগে সুযোগ দেব, যারা পুরান তারা পরে সুযোগ পাবেন, নতুনদেরকে আমি সুযোগ দিচ্ছি। একটু আমি লিংকটা দিয়ে দিচ্ছি। আমি দেখতেছি এই মুহূর্তে ইউটিউব চ্যানেলে এখন অনেক বেশি মানুষ আছেন। ইউটিউব চ্যানেলে সর্বপ্রথমে দিলাম ইউটিউব কেটিভি 24, ইউটিউবে এই যে লিংকটা গিয়েছে, আপনারা যারা লিংকে ঢুকে কথা বলতে চান ঢুকবেন। আমাদের কেটিভি 24 লাইফস্টাইল চ্যানেলের ইউটিউব চ্যানেলে দিচ্ছি, কেটিভি 24 এন্ড কেটিভি 24 লাইফস্টাইল ইউটিউব চ্যানেল, দুই জায়গায় লাইভটা হচ্ছে, দুইটা ইউটিউব চ্যানেলে আপনাদেরকে লিংকটা দিলাম। আমি আগেই বলেছি যারা নতুন তাদেরকে প্রায়োরিটি দেব, যারা কখনো এই লিংকে আসতে পারেন নাই আসেন নাই তাদেরকে আগে সুযোগ দেব, আগে ঢুকবেন, আমি তাদেরকে আগে কথা বলতে দেব। যারা নতুন আছেন আমি ফেসবুকে দিয়ে নেই, তারপরে আপনাদের তিনটা চ্যানেলে লাইভটা হচ্ছে, তিনটা চ্যানেলে আগে লিংকটা দিয়ে দিচ্ছি, তারপরে আপনাদেরকে কথা বলতে দিচ্ছি। ওকে, আমরা নতুনদেরকে দেখছি না, পুরানদের মতো থেকেই দেখছি। আচ্ছা ঠিক আছে, আমি পুরান দিয়ে শুরু করি, এরপরে আমি কমেন্টস পড়ব, এবং আমি দর্শকদের মধ্য থেকে এমডি ফরহাদকে তাড়াতাড়ি 2 মিনিট কথা বলার অনুরোধ করছি। ফরহাদ হোসেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য ধন্যবাদ। এবং আপনার বিশ্লেষণ অনেকক্ষণ ধরে শুনতেছি, আর একদম গুরুত্বপূর্ণ কথাগুলো আপনি উঠিয়ে নিয়ে এসেছেন। আমি বেশি কথা বলবো না, দুইটা কথা বলবো। আজ থেকে কয়েক বছর আগে সংসদে, শোনা যাচ্ছে মাসুদ ভাই? স্পষ্ট শোনা যাচ্ছে আমার কথা? শোনা যাচ্ছে, আর একটু জোরে বলবেন। হ্যাঁ শোনা যাচ্ছে, বলেন। জি। আজ থেকে কয়েক বছর আগে জাতীয় পার্টির সংসদ সদস্য চুন্নু যাকে বলা হয়, উনি একদিন সংসদে ওয়াক আউট করেছিল। ওয়াক আউট করার সাথে সাথে বলছিল কি, আমরাই আওয়ামী লীগকে তোমাদেরকে এতদিন ক্ষমতায় রেখেছি। মনে থাকার কথা, এই কথাটা সংসদে বলছিল। এবং জি, জাতীয় পার্টিকে নিষিদ্ধ করার জন্য বেশি কিছু দরকার নাই। যেমন স্বৈরাচার করে তোলার 1 নম্বর সুযোগ দিয়েছে জাতীয় পার্টি, নাম্বার 1 সবচাইতে বেশি। আর আর সবচাইতে বেশি সুযোগ দিয়েছে কারা? 14 দল যারা আছে তারা। আর জিএম কাদের ভারত থেকে এসে 2000 নির্বাচনের আগে যে কথাটা বলছিল, আমি ভারতের অনুমতি ছাড়া কিছু বলতে পারবো না। 24 আরে মিয়া, নির্বাচনের আগে। জি 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 আরে মিয়া, তুমি বাংলাদেশের খাও, তুমি বাংলাদেশের নাগরিক, তুমি ভারতের অনুমতি ছাড়া কিছু বলতে পারবা না, মানে এটা নিয়েই তো সবচেয়ে বেশি তাকে এই সবচেয়ে প্রথম তাকে গ্রেফতার করা দরকার ছিল, জিএম কাদেরকে, আওয়ামী লীগের পরে। কেন এতদিন উনি বাইরে আছে? দুইটা চলে গেল। নাম্বার 3 মনে রাখবেন, যেদিন সরকার সব রাজনৈতিক দলকে বলতেছে, এটা জামাত সহ, বিএনপি সহ, ইসলামী দলগুলো সহ সবাই এখানে একটু মির্জাফরি করেছিল। জিএম কাদেরকে কেন সেদিন শপথের দিন গণভবনে গাড়ির ভিতর করে মাথা নিচু করে সুযোগ দিয়েছিল যাওয়ার জন্য? কারা দিয়েছিল? রাজনৈতিক দলগুলো দিয়েছিল। কেন দিয়েছিল? কোন কারণে দিয়েছিল? উনি তো স্বৈরাচারের সবচাইতে আপন মানুষ হচ্ছে জিএম কাদের।
সবচেয়ে বেশি আওয়ামী লীগকে সহযোগিতা করছে জিএম কাদের। এখানে জামাত আছে, এখানে বিএনপি আছে, এখানে ইসলামী দল সবই আছে। তাকে গণভবনে শপথের দিন, যেদিন সরকার শপথ নিয়েছিল, সেদিন তাকে মিটিং এ গণভবনে যাওয়ার মতো জি জি সুযোগ করে গণভবনে দিয়েছিল। নিয়ে এবং গেছে, ক্যান্টনমেন্টে জি মিটিং এ নিয়ে গেছে। রাইট, এমন একজন জামাত নেতা নাকি বলছিল, আমার থেকে পুরোপুরি মনে নেই, বলছিল আমরা তোমাদেরকে নিয়ে গেছি, জনগণ তোমাদেরকে মারবে, না হলে মাথা নিচু করে থাকো যাতে কেউ না দেখে, সেভাবে আমি তোমাদেরকে নিয়ে গেছি, এরকম একটা কথাও বলছিল, যার সম্ভবত এটা জামাত নেতা বলছিল। এটা কিন্তু সব জায়গায় জনগণের সামনে দিয়া যখন গাড়িটা যাচ্ছিল তখন মাথা নোয়া রাখছিল, মানে জনগণ যাতে না দেখে। জি 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 কিন্তু এটা ভুল, এবং এটা মির্জাফরি হয়েছে, কারণ তাকে সুযোগ দেওয়ার কোনো দরকার ছিল না, কারণ সে স্বৈরাচারের সবচেয়ে বড় সহযোগী, সবচাইতে বড় সহযোগী। যেমন ছিল এরশাদ, রাইট। তেমন হয়েছে কে, এই উনার ভাই জিএম কাদের। যে কি বলে যে একটা আছে না তাদের, জালেম কি একটা বলে যে একটা উপাধি আছে না, এই উপাধি তাদের শেষ হবে না। কেন এতদিন আমাদের প্রশ্ন হচ্ছে, জি স্বৈরাচার, কেন এতদিন এই জাতীয় পার্টি নিষিদ্ধ হয় নাই, কেন এতদিন জিএম কাদের গ্রেপ্তার হয় নাই? একটা কথায় যথেষ্ট, দুইটা কথা, যে সুন্নু বলেছিল আমরা ক্ষমতায় রেখেছি তোমাদেরকে সহযোগিতা করো, আর এবং জিএম কাদের বলেছিল ভারত থেকে এসে আমি ভারতের অনুমতি ছাড়া কিছু করতে পারবো না। হোয়াট, তুমি কে? আর একটা কথা মনে রাখবেন, প্রজাতন্ত্রের চাকর যদি দেশের জনগণের উপর হামলা করে, তাহলে মনে রাখবেন, চিন্তা করে দেখেন দেশ কার হাতে এবং দেশকে চালাইতেছে এবং কার অর্ডারে দেশটা চলতেছে। জনগণের ট্যাক্সের, যারা প্রজাতন্ত্রের চাকর যাদেরকে বলা হয়, তারা তারা জনগণের উপর হামলা করতেছে, আমাদের টাকা দিয়ে চলতেছে, আমাদের আমাদের প্রবাসীদের টাকা দিয়ে অস্ত্র কিনতেছে, আমাদের প্রবাসীদের টাকা দিয়ে সবকিছু আনতেছে, কিন্তু আমাদের উপর আক্রমণ করতেছে তারা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। অসংখ্য ধন্যবাদ ফরহাদ ভাই, দুবাই থেকে আমাদের সাথে আমেরিকা থেকে যুক্ত হয়েছেন ইঞ্জিনিয়ার ফরিদ পাঠান ভাই, আপনাকে ধন্যবাদ। আমরা দর্শকদের মতামত নেব, ফিনিশিং আপনি করবেন, আপনার ফিনিশিং কথা শুনবো। একজন ভাই খালি গায়ে শুয়ে আছেন, খালি গায়ে শুয়ে এই লাইভে না, আমির নাম দেখতেছি, আপনি সুন্দরভাবে বসে আছেন, বসে জামা কাপড় পরে লাইভে ঢুকবেন, খারাপ দেখা যায় এভাবে আসলে। আর ওয়াফি হাসান ভাইকে আমি দেখছি অনেকক্ষণ যাবত বসে আছেন। ওয়াফি হাসান ভাই ভালো আছেন আপনি? জি, আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন ভাই? এই স্বৈরাচার জাতীয় পার্টির অফিসে আগুন দেওয়া হয়েছে, আগুন দিয়ে জ্বালিয়ে দেওয়া হয়েছে, এই ব্যাপারে আপনি একজন দর্শক হিসাবে আপনার মন্তব্য কি? হ্যাঁ, আমি অত্যন্ত খুশি হয়েছি। আরো খুশি হইতাম যদি ওদের জাতীয় গাদ্দার যে ইন্ডিয়াতে গিয়ে ইন্ডিয়ার বড় ভাই ফরেন মিনিস্টারদের সাথে দেখা করে এসে বাংলাদেশে এসে বলে যে তারা কি বলছে আমি সেটা বলতে পারবো না, ওকে যদি 24 ঘন্টার ভিতরে গ্রেপ্তার করে কারাগারে ঢুকানো হয় তাইলে আমি আরো বড় খুশি হব। কারণ ওরা হচ্ছে জাতীয় গাদ্দার, ওরা হচ্ছে দুই নৌকায় থাকে, যে নৌকায় যখন জিতবে সেই নৌকায় লাফ দিয়ে উঠতে চায়। এখন বাংলাদেশে এই জাতীয় পার্টিকে আর কেউ চায় না, সবাই চায় ওরা নিষিদ্ধ হোক, ওদের জাতীয় গাদ্দার যারা আছে ওদেরকে গ্রেপ্তার করা হোক। কালকে যে নৃশংস হত্যাকাণ্ডটা ঘটিয়েছে বা হত্যা, এটা এক ধরনের হত্যাই, বিপিন নূরকে তারা হত্যার উদ্দেশ্যে এরকম করেছে আমি মনে করি। আরেকটা জিনিস আমি বলতে চাই, বাংলাদেশ বর্তমান ডক্টর ইউনূস সরকার যে 2 দিন পর পর এই যে রাজনৈতিক দলগুলাকে ডেকে ডেকে কি করে, মত বিনিময় করে, এগুলা করে কি ফায়দা হয়? কোনো ফায়দা হচ্ছে না তো, কোনো কার্যকরী ভূমিকা হচ্ছে পদক্ষেপ নিতে পারতেছে না ওনারা, কি ভূমিকা পালন করতেছেন ওনার আশে। একটু আমি বলে রাখি, ফরিদ জি পাঠান ভাই এই কথাটা একটা নোট রাখবেন যে দর্শক আলোচনাগুলো শুনেছে, শুনে মন্তব্য করবেন। আমি মনে করি তার পদত্যাগ আরো আগে করা উচিত ছিল, কারণ তিনি কন্ট্রোল করতে পারতেছেন না। আর তিনি যে কন্ট্রোল করতে পারতেছেন না এটাও জনগণের সামনে তিনি স্পষ্ট করছেন না। যদি স্পষ্ট করতেন জনগণ তার পাশে দাঁড়াইতো। আজকে যদি তিনি বলেন যে সেনাবাহিনীর ভিতরে আমি যাদেরকে সরিয়ে দিতে চাচ্ছিলাম, সংস্কার করতে চাচ্ছিলাম, আমি তাদেরকে সরাইতে পারতেছি না, তাহলে দেখেন জনগণ আপনার পাশে আসে কিনা। কিন্তু আপনি সেটাও বলতেছেন না। অন্যদিকে সেনাবাহিনীও তাদের কাজ করতেছে না, যেটা করা দরকার। উচিত ছিল ওই দিনকে জাতীয় পার্টির নেতা জিএম কাদের সহ কয়েকজনকে গ্রেফতার করা, কিন্তু সেটা না করে যারা বিপ্লবী ছিল, যারা জুড়ে রক্ত দিয়েছে, তাদের রক্তের উপর দিয়ে আপনারা ক্ষমতায় বসেছেন, তাদেরকে রক্তাক্ত করা হয়েছে। এমন রক্তাক্ত করা হয়েছে নূরের অবস্থা এখন বিদেশ চিকিৎসা লাগবে। আমার মনে হচ্ছে তার কোনো একটা ত্রুটি থেকে যাবে, অর্থাৎ কোনো একটা অঙ্গ প্রত্যঙ্গ ত্রুটি থেকে যাবে, নাক হোক, চোখ হোক, যে কোনো একটা কিছু। কারণ যেভাবে তাকে পিটানো হয়েছে এটা খুবই মর্মান্তিক।